আওয়ামী লীগ বিএনপি উচ্চ পর্যায়ে যোগাযোগ আছে, যোগাযোগ শুরু হয়েছে। আমরা নানান জায়গা থেকে ইশারা ইঙ্গিত পাচ্ছি। এটার সম্পর্কে একটু আলোচনা করব, যে বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার। আওয়ামী লীগ সম্পর্কে যেরকম বাংলাদেশ আর বাংলাদেশ নেই, ৭১-এর আগে যে পূর্ব পাকিস্তানকে আমরা চিনতাম, সেই পাকিস্তানে ফেরত গেছে। একটা দীর্ঘ সময় ধরে ভারত বিদ্বেষ বাংলাদেশে ছড়ানো হয়েছে। ভারত আমার বন্ধু রাষ্ট্র না, ভারত আমার দুই ভাইকে আলাদা করার জন্য করেছে এমন একটা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ৪ মাস পূর্তি হয়ে গেছে। খুব স্বাভাবিকভাবেই এখন আমাদের রাজনীতির মাঠে নির্বাচন কবে হবে এই আলাপটা হচ্ছে। এই আলাপ অনেকদিন থেকে ছিল। ইনফ্যাক্ট যত সময় যাবে নির্বাচনের টানাপোড়েনের মধ্যেই এবার ইংল্যান্ডের সাথে পররাষ্ট্র উপদেষ্টা ইংল্যান্ডের হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছেন এবং তার ডেকে পাঠানোর মূল যে দুইটি কারণ, একটি হচ্ছে যে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এত সুদের টাকা লাগায় বিলিয়নে টাকা লাগায় তুইছে আর কোনো অভাব আছে? টেনশন আছে? টেনশন তো আমগো। আমি জানি একটু সুদের ব্যবসা আছে, টাকা শুনেছি, শুনি মানুষের। এবার কি তাহলে সংস্কার না করতে পেরে ডক্টর মোহাম্মদ ইউনূস বিপদে পড়ে গেলেন? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব অবাক করা ঘটনা ঘটেছে, তার মধ্যে আমি আপনাদেরকে এমন কয়েকটি ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি, সম্পূর্ণ ভিডিও ফুটেজ যদি আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাল্লাহ। ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে দেখে আসি। আওয়ামী লীগ বিএনপি উচ্চ পর্যায়ে যোগাযোগ আছে, যোগাযোগ শুরু হয়েছে। আমরা নানান জায়গা থেকে ইশারা ইঙ্গিত পাচ্ছি। এটার সম্পর্কে একটু আলোচনা করব, যে বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার। আওয়ামী লীগ সম্পর্কে যেরকম সতর্ক থাকি সন্দেহের চোখে দেখি আওয়ামী লীগের গতিবিধিকে, অনেক ক্ষেত্রে আমাদের বিএনপিকেও সন্দেহের চোখে দেখতে হবে এবং বিএনপির গতিবিধিকেও সন্দেহ করতে হবে। কারণ আওয়ামী লীগ বিএনপির মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ আছে, বিশেষ করে উচ্চ পর্যায়ে। আর একেবারে লোকাল পর্যায়ে তো যোগাযোগ আছে, কখন শুরু হয়েছে সেটাও আসছে। এবং কি কারণে, এই কারণটা আমাদের খোঁজা দরকার যে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি, কারণটা কি? আমরা কিছু কারণ আইডেন্টিফাই করেছি। প্রথমে আসি, কখন থেকে যোগাযোগ শুরু। যখন মির্জা ফখরুল প্রণয় ভার্মার সাথে একটা বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকার দিয়েছেন, ভারতীয় একটা সংবাদ মাধ্যম, সেখানে তিনি বলেছেন ভারতের সাথে বিএনপি সম্পর্কের বরফ বলতে শুরু করেছে এবং তারপরে বলেছেন যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয়, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। এই বক্তব্য দেওয়ার পর, এর মানে ভারতের ওই প্রণয় ভার্মা শিখিয়ে দিয়েছে, ওই বক্তব্য দেওয়ার পর থেকেই আওয়ামী লীগের বিএনপির উচ্চ পর্যায়ে যোগাযোগ শুরু হয়েছে। বিএনপি অনেকেই রেসপন্স করছে না, কিন্তু অনেকে ডেফিনেটলি যোগাযোগ অব্যাহত রাখছে যে প্রয়োজনে আওয়ামী লীগ বিএনপি মিলে ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ করে দ্রুত নির্বাচনে আসবে, যে বিএনপি আসবে ক্ষমতায় আর আওয়ামী লীগ থাকবে বিরোধী দলে। আওয়ামী লীগ রাজি, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এটা আওয়ামী লীগ এখনো চায় না, কারণ জানে যে এটা সম্ভব নয়। তারা বিরোধী দলে থাকতে এখন পছন্দ করে। এই জন্য আওয়ামী লীগ বিএনপির মধ্যে উচ্চ পর্যায়ে যোগাযোগ আছে, যেটা হাসান মাহমুদের বক্তব্যের মধ্যে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে বিএনপির সাথে প্রয়োজনে কাজ করতে চায়। এবং জাহাঙ্গীর কবির নানকের যে ভিডিও বার্তা, সেখানেও স্পষ্ট হয়েছে যে জাহাঙ্গীর কবির নানক বিএনপির বিরুদ্ধে কিছুই বলেননি। ইট প্রুভস দ্যাট অর ইন্ডিকেটস দ্যাট যে আওয়ামী লীগ বিএনপির উচ্চ পর্যায়ে যোগাযোগ আছে। এবং রুট লেভেলে আপনারা প্রতিনিয়ত অসংখ্য খবর পেয়ে থাকেন গণমাধ্যমে যে আওয়ামী লীগ নেতাকে মামলা থেকে অব্যাহতি, আওয়ামী লীগের লোকজনকে জামিন করিয়ে দিচ্ছেন ছাত্রদল নেতা, এবং আওয়ামী লীগের লোকজনকে দলে জয়েন করিয়ে সামনের সারিতে বসতে দিচ্ছেন, পুনর্বাসন করছেন। এটা স্পষ্ট। এর কারণটা কি? সর্বশেষ একটা খবরের উপর ভিত্তি করে আমরা আলোচনা করছি, এটা ডিটেইলস আলোচনা করব। বিএনপির জনসভা মঞ্চে পলকের শালিকা, সমালোচনা ঝড়। এখন জুনায়েদ আহমেদ পলক একজন প্রভাবশালী প্রতিমন্ত্রী ছিলেন, তার শালিকা, এর ফলে বিষয়টা সামনে এসেছে। কিন্তু যদি এরকম প্রতিমন্ত্রী শালিকা না হতেন কিন্তু আওয়ামী লীগ, তাহলে এটা সামনে আসতো না। বাস্তব কথা হচ্ছে দেশে এরকম হাজারো লক্ষ ঘটনা পাবেন যে আওয়ামী লীগ বিএনপি হয়ে গেছে মুহূর্তের মধ্যে, কিন্তু ওই প্রতিমন্ত্রী আত্মীয় বা এরকম মিডিয়ায় আনতে পারে না বা আসে না, এই কারণে শোকজের ঘটনা বা এটা নিয়ে তোলপাড় হয় না। কিন্তু এরকম ঘটনা, এই যে বিএনপির জনসভা মঞ্চে পলকের শালিকা, এরকম ঘটনা বিএনপিতে কয়েক লক্ষ আছে বা প্রতিনিয়ত হাজার হাজার ঘটে। দেশব্যাপী তোড়জোড় করে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে ঢুকছে এবং বিএনপি আশ্রয় প্রশ্রয় দিচ্ছে স্থানীয় নেতারা।
কিন্তু ধরা পড়ে খুব কম। এই একটা ধরা পড়েছে, কারণ ভাগ্য খারাপ যে এটা প্রতিমন্ত্রীর শেলিকা, না হলে এই ধরা পড়া ঘটনা ঘটতো না। প্রতিমন্ত্রীর শেলিকা না হলে এটা জানতো। দেশের বিভিন্ন জায়গাতে আমাদের কাছে অভিযোগ করে যে ভাই আমরা 15 বছর বিএনপি করেছি, আমরা এখন কর্মী, আর 5 আগস্টের পরে যারা যোগ দিয়েছে তারা এখন নেতা, তাদের জ্বালায় নাকি কথা বলা যায় না, তারা এখন সামনে বসে। আর 15 বছর যারা জেল খেটেছেন তারা জনসভার স্টেজে বসে তো দূরের কথা, তারা সামনে যেতেও সুযোগ পান। এই অভিযোগ অনেকেই করে থাকেন আমাদের কাছে। তো দর্শক, ঘটনা একটা, কিন্তু ধরাছোঁয়ার বাইরে এরকম লক্ষ ঘটনা সামনে আসছে। লক্ষ্য ঘটনা কেন? কারণটা কি? কয়েকটা কারণ। এক হচ্ছে ওই যে বিএনপির আকীদাগত সমস্যা, ভারতের খপ্পরে পড়া, যে আওয়ামী লীগকে দরকার, আওয়ামী লীগ না থাকলে বিএনপির রাজনীতি থাকে না। বিএনপি রাজনীতি করবে কার বিরুদ্ধে? বিএনপির চেয়ে খারাপ কাউকে প্রতিপক্ষ হিসেবে দরকার, নাহলে তো আর তাদেরকে গালাগালি করতে পারবে না। জনগণের সামনে কি বলবে? জামাত চাঁদাবাজ এ কথা বলা যায়? বলা যায় না। তাহলে কি বলবে? জামাত রাজাকার এ কথা বললো তো তরুণ প্রজন্ম পিটাবে ধরে। এগুলো যে ভারতীয় বয়ান। তার মানে এই বিএনপি রাজনীতি থাকে না, এটা মনে করছে। এই কারণে তারা আসলে হাইকমান্ডের নীরব সম্মতিতেই আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, পুনর্বাসন করছে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে টাকা পয়সার খেলা, আত্মীয় স্বজন, স্বজন প্রীতির খেলা। আওয়ামী লীগের লোকজন যারাই টাকা দিতে পেরেছে বিএনপির লোকজনকে, তারাই বিএনপিতে আসতে পেরেছে। এমনি টাকা দিয়ে বিএনপি খুব সহজে কেনা যায়, অল্প টাকা দিয়ে। আপনি 50,000 টাকা খরচ করলে ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ নেতা থেকে আপনি বিএনপি হয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। টাকা পয়সা আর ওই যে বললাম বিএনপি আকীদাগতই সমস্যা আছে, হাইকমান্ড এর দায় থেকে এড়াতে পারে না। আর শোকজ বা আমাদের যেটা প্রত্যাশা যে ব্যবস্থা নেবে, এটা কখন ঘটে? ওই মিডিয়া আসলে, মিডিয়া না আসলে আর এগুলো ঘটে না। মিডিয়া আসার আড়ালে এরকম হাজারো ঘটনা প্রত্যেকদিন ঘটে। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলকের শেলিকা ও দ্বীপ মেডিকেলের মালিক ডাক্তার ফারজানা রহমান দৃষ্টির দেখা মিলল বিএনপির এক জনসভা মঞ্চে। ওখানে তো দেখা মিলল, আর অনেক জনসভায় আওয়ামী লীগের লোকজন থাকে কিন্তু দেখা আর মেলে না, ধরা আর পড়ে না। গত 6 ডিসেম্বর বিকেলে নাটোরের সিংড়া উপজেলার বিএনপির জনসভায় এ সময় দৃষ্টিকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পেছনের সারিতে বসে থাকতে দেখা গেছে। এনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। ফেসবুক জুড়ে বইছে সমালোচনা ঝড়। কোন জায়গায় বসেছে দেখেন, কত প্রভাবশালী কেন্দ্রীয় নেতাদের সাথে বসেছে। তো এটাই বলেন এই ক্ষুব্ধ কারা? যারা গত 15 বছরে নির্যাতিত ছিলেন, কর্মী ছিলেন, তারা ক্ষুব্ধ, কারণ এখন তাদের দাম নেই। এখন দাম আছে যার 5 আগস্টের পরে টাকা পয়সা দিয়ে এসেছে তাদের। জানা গেছে ডাক্তার ফারজানা রহমান দৃষ্টি সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম অনুর ভাতিজি ও পলকের স্ত্রী আরিফা জেসমিনের চাচাতো বোন, মানে আপন সারিও নয়, চাচাতো বোন। অনুষ্ঠানে থাকা কয়েকজন বিএনপি নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ফারজানা রহমান দৃষ্টি আওয়ামী লীগের শাসনামলে পলকের দাপটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ভাড়া নিয়ে ক্লিনিক পরিচালনা করেছেন। এছাড়া তিনি পলকের নির্বাচনের সময় প্রকাশ্যে নৌকায় ভোট করেছেন, চেয়েছেন, জয় বাংলা অ্যাওয়ার্ড নিয়েছেন, পলকের প্রভাবে জয় বাংলা অ্যাওয়ার্ডও নিয়েছেন। মানে একবার সার্টিফিকেট প্রাপ্ত আওয়ামী লীগ। আত্মীয় হলেই যে আওয়ামী লীগ হবেন এটা না, কিন্তু সার্টিফিকেট প্রাপ্ত আওয়ামী লীগ। বিএনপি নেতাকর্মীরা বলেন, সাধারণ কর্মীরা গত 15 বছর নির্যাতিত হলেও এই সুবিধাবাদী লোকজন সবসময় সুবিধায় থাকে। ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম অনুর সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের চাচা শ্বশুর হওয়ার সুবিধাজনক অবস্থায় ছিলেন, তাই এখন আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত ফারজানাকে বিএনপি বানানোর চেষ্টা করছেন আনোয়ারুল ইসলাম অনু। এভাবে ডাক্তার ফারজানা রহমান দৃষ্টি বলেছেন, আমি একজন চিকিৎসক, চিকিৎসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দাওয়াত পেয়েছি। সামাজিক কর্মকাণ্ডের জন্য জয় বাংলা অ্যাওয়ার্ড সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন বলে দাবি তার। জয় বাংলা অ্যাওয়ার্ড কাদেরকে দেয় এটা জাতি জানে, পিওর আওয়ামী লীগান ছাড়া জয় বাংলা অ্যাওয়ার্ড কাউকে দেওয়া হয় না। এসব ধান্দাবাজি কথা বলে লাভ নেই। বিষয়টি নিয়ে বিএনপির এক কর্মী তার ফেসবুক পোস্টে লিখেছেন, সিংহে বিএনপির জনসভার মঞ্চে জুনায়েদ আহমেদ পলকের শেলিকা। তাহলে এরাই কি আগামী দিনে বিএনপি? হ্যাঁ, এরাই আগামী দিনে বিএনপি। এটাই হচ্ছে আগামী দিনের বিএনপির ভবিষ্যৎ। বিএনপি ইজ গোয়িং টু বি আওয়ামী লীগ। ছাত্রদল যেরকম অলরেডি ছাত্রলীগের রিপ্লেসমেন্ট হয়ে গিয়েছে, ওরকম। অতএব যারা বিএনপি করেন, নির্যাতিত ত্যাগী কর্মী, আপনারা ভাবেন কাদের পিছনে দৌড়াচ্ছেন, এটা বুঝতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নেতাদের অভিযোগের বিষয়ে ফারজানা রহমান দৃষ্টি জানান, তিনি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না। শুক্রবার বিএনপি জনসভা ওই জড়িত না, এইসব বংশান কথাবার্তা বলে তো লাভ নেই। কি সুযোগ সুবিধা পেয়েছেন বা এই ধরনের লোকগুলো সরাসরি পোস্ট না নিয়ে কিভাবে সিস্টেমে দলে থাকে, এগুলো সবাই জানে। এবং পলকের সাথে বিভিন্ন ছবি, নানান কিছু দেখা গেছে। আর ঠিক আছে, এখন যদি তিনি নন পলিটিক্যাল হন যেতে পারেন, কিন্তু বিএনপির পথসভায় একেবারে স্টেজে বসা কেন্দ্রীয় নেতাদের সাথে বিষয়টা কতদূর গিয়েছে বোঝা যায় যে কতটা গুরুত্বপূর্ণ। যে নির্যাতিত জেল খাটা কর্মীরা যেখানে দ্বারে কাছে যেতে পারে না, সেখানে স্টেজে বসেন। তো এভাবে টাকা পয়সা, স্বজনপ্রীতি এবং ওই যে আওয়ামী লীগকে দরকার তার অংশ হিসেবে
বিএনপির লোকজন আওয়ামী লীগকে পুনর্বাসন করছে এবং উচ্চ পর্যায়ে বিএনপি আওয়ামী লীগ যোগাযোগ আছে, কথাবার্তা আছে। এবং এটা কখন শুরু হয়েছে সেটা তো বললাম। এবং আপনারা জেনে অবাক হবেন, আওয়ামী লীগের ব্যবসায়ী যারা, তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য 5 আগস্টের পর সর্বপ্রথম ফোন দিয়েছিল তারেক রহমান বা বিএনপিকে, যেটা আমরা দেখেছি এসালম গ্রুপের খপ্পরে কিভাবে চট্টগ্রামের বিএনপির একাংশ নেতা পরে বহিষ্কৃত হয়েছে। সালাউদ্দিন আহমেদকেও এসালমের গাড়িতে উঠতে হয়েছে। অর্থাৎ দর্শক, রাজনীতির বিএনপির যে রাজনৈতিক চরিত্র, এই চরিত্রের কিছু বেসিক গ্রামার, যে তারা বিএনপি আওয়ামী লীগের সাথে মিশবে, আওয়ামী লীগের চরিত্র ধারণ করবে, আওয়ামী লীগকে তারা ডেকে আনবে, আওয়ামী লীগকে তারা রাজনীতিতে চাইবে। এই জন্য জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। সেই পুরোনো দিনের ধান্দাবাজি রাজনীতি, স্বার্থের রাজনীতি, টাকা পয়সার রাজনীতি, খেলার রাজনীতি কি চলবে, না তারুণ্য ভিত্তিক, আদর্শ ভিত্তিক, মূল্যবোধ ভিত্তিক গণতান্ত্রিক রাজনীতি হবে, যেখানে কোনো ধান্দাবাজি বাটপারি চলবে না, কোন ধান্দাবাজ বাটপার ক্ষমতা আসতে পারবে না। জনগণ ভোট দিবে পিওর দেশপ্রেমিকদেরকে, যারা স্বার্থে কাউকে দলের নাই, কাউকে দল থেকে বের। বাংলাদেশ আর বাংলাদেশ নেই। 71-এর আগে যে পূর্ব পাকিস্তানকে আমরা চিনতাম, সেই পাকিস্তানে ফেরত গেছে একটা দীর্ঘ সময় ধরে ভারত বিদ্বেষ বাংলাদেশে ছড়ানো হয়েছে। ভারত আমার বন্ধু রাষ্ট্র না, ভারত আমার দুই ভাইকে আলাদা করার জন্য করেছে, এমন একটা নিমকহারাম অংশ। তিনি হিন্দু, শুধু সেই কারণে তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, ধর্ষণ করা হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। উপদেষ্টা যারা রয়েছেন তারা জঙ্গি বলছে। ওয়াকারুজ্জামানের সংশ্লিষ্টতা রয়েছে হিজবুত তাহরীরের সাথে, এই জঙ্গি সংগঠনের সাথে, যারা এতদিন বাংলাদেশে নিষিদ্ধ ছিল। হাসিনার অবস্থান কি? শেষ কথা আপনার সাথে কি হলো? কট্টর মৌলবাদের নিপীড়নে একটা সময় নির্বাসিত হয়েছিলেন লেখিকা তাসলিমা নাসরিন। তাকে নিয়েও বলা হয় তিনিও নাকি বাংলাদেশ থেকে নির্বাসিত হয়েছেন। তিনি আইনজীবী নিঝুম মজুমদার, নিরন্তর যাতায়াত ছিল বাংলাদেশে। নির্বাচনের কাজ থেকে শুরু করে ব্যারিস্টার হিসেবেও তিনি প্রতিষ্ঠা পাচ্ছিলেন, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে তার যাওয়া প্রায় বন্ধ। আপনাকে স্বাগত সংবাদ প্রতিদিন ডিজিটালে। স্যার, আমার প্রথম প্রশ্ন, আপনি একজন আইনজীবী, ব্যারিস্টার, লন্ডনে আইনজীবী, এবং আপনার পরিবার এই মুহূর্তে বাংলাদেশে। আপনি বারবার বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে সরব হচ্ছেন। ঠিক কি চলছে বাংলাদেশে এবং কেন এই রক্তাক্ত পরিস্থিতি বাংলাদেশে তৈরি হলো? বাংলাদেশে এই মুহূর্তে গণহত্যা চলছে, মানবতা বিরোধী অপরাধের যতগুলো কন্টেন্ট রয়েছে, যতগুলো শাখা প্রশাখা রয়েছে, বা গণহত্যা হতে হলে যা যা প্রয়োজন তার সবকিছু বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশে যারা ধর্মীয়ভাবে সংখ্যায় কম, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, তাদেরকে গণহারে হত্যা করছে। এবং বাংলাদেশে এই মুহূর্তে হিজবুত তাহরীর এবং জামাত শিবিরের মতো ভয়ঙ্কর নিষিদ্ধ দুটি সংগঠনের কর্মীরা চালাচ্ছে, যাদের মধ্যমণি হয়ে উঠেছে কথিত নোবেল লরিয়েট ইউনুস। এবং এই মুহূর্তে বাংলাদেশ একটি দখলদারিত্ব শাসন চলছে। দ্বিতীয় প্রশ্ন ছিল যে এটা কেন হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের যেই কথিত যে আন্দোলনটি শুরু হয়েছিল, সেটি শুরু হয়েছিল যে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতির সংস্কার কিংবা এটার বাতিল নিয়ে। আপনারা শুনলে অবাক হবেন যে বাংলাদেশে কোটা বলতে কোনো কিছুই ছিল না, কারণ 2018 সালে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এই কোটা পদ্ধতিকে বর্তমান বললেন কেন? কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা, আর ইন্টারিম গভর্নমেন্ট বলতে আমরা যেটা দেখি, এই ধরনের কোনো সিস্টেম বাংলাদেশের সংবিধানে নেই। বাংলাদেশে এই ধরনের কোনো সিস্টেমকে আসলে রেকগনাইজও করে না। এটা একটা দখলদারি বাহিনী, আইনত এবং প্রত্যেকটা নিয়ম অনুযায়ী যদি আমরা ফলো করি বাংলাদেশে, তাহলে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো যেটা বলছিলাম যে বাংলাদেশের কোটা সিস্টেমের যে ব্যাপারটা, সেটা ছিলই না। এই পুরো ব্যাপারটা হচ্ছে আদালতের। আমরা যদি সরকার হিসেবে এখানে হস্তক্ষেপ করি, অর্থাৎ আদালতের কার্যক্রমে, তাহলে তোমরাই আমাদেরকে বলবে যে আমরা আদালতকে নানানভাবে চালাচ্ছি বা আমাদের কথাতেই আদালত উঠছে এবং বসছে। সরকার যখন আইনের শাসনকে এভাবে প্রশ্নবিদ্ধ হতে দিতে চায়নি এবং আইনের শাসনকে সমুন্নত রেখেছে, ছাত্রদের কাজ ছিল যে জোর করে কোর্টকে এক ধরনের ইনস্টিগেট করে, এক ধরনের ইনফ্লুয়েন্স করে তাদের পক্ষে একটা রায় নিশ্চিত করবার জন্য। সরকার এটাতে রাজি হয়নি। তখন তারা যেটা করলো সেটা হচ্ছে যে জামাত শিবির, হিজবুত তাহরীর অস্ত্র নিয়ে পুলিশকে হত্যা করে মেরে তারা যেটা করলো সেটা হচ্ছে যে সরকারকে নানানভাবে জঙ্গি অ্যাটাকের সম্মুখীন করলো। এবং বাংলাদেশের যে এয়ারফোর্স আছে, নেভি আছে, তাদের সমন্বিত একটি দল মাননীয় প্রধানমন্ত্রীকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নিলেন। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন, একজন আমাদের প্রতিবেশী রাষ্ট্রে। আমাদের প্রধানমন্ত্রীর উপরে জঙ্গি হামলা হয়েছে এবং কিছু চোর সেখানে ছিল, যারা মুরগি চুরি করেছে, হাঁস চুরি করেছে, এবং যারা গরু চুরি করেছে, যারা ঘড়ি চুরি করেছে,
জায়নামাজ থেকে শুরু করে অসংখ্য জিনিস তারা চুরি করেছে। অর্থাৎ চোর এবং জঙ্গিদের এই আক্রমণের ফলে তার নিরাপত্তার কথা ভেবে তিনি এখন অন্য দেশে অবস্থান করছেন। শতাধিক ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে হাসিনার পুলিশের গুলিতে মারা গিয়েছেন, তারা বুক পেতে গুলি খেয়েছেন। এত মানুষের রক্ত, এত মানুষের মৃত্যু, তার জন্য তো হাসিনা দায়ী। বাংলাদেশে এখন পর্যন্ত জুলাই মাসে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, প্রথমত তার কোনো তদন্ত রিপোর্ট আমরা এখন পর্যন্ত পাইনি। এই হত্যাকাণ্ড কে করেছে এইটা এতদিন হয়তোবা জল্পনা কল্পনা নানান ধরনের কথাবার্তা বলা যেতে পারত, কিন্তু এই বৈষম্য বিরোধী কথিত জোটের একজন সদস্য হাসিব আল হাসান পরিষ্কার করে বলেছে, আমরা যদি এই মেট্রো রেলে আগুন না দিতাম, পুলিশ হত্যা না করতাম, মানুষ হত্যা না করতাম, তাহলে সফল হতাম না। এক নাম্বার। সমন্বয়কদের মধ্যে থেকে যদি কেউ বলে যে হত্যা করে আমরা এই অবস্থানে পৌঁছেছি, আপনি নিশ্চয়ই এরপরে আর তর্ক করতে পারেন না। নাম্বার ওয়ান, বাংলাদেশের পুলিশ 7.62 মিলিমিটারের গুলি ইউজ করে না। এই গুলি পাওয়া গেছে, এই গুলি বাংলাদেশের পুলিশ ইউজ করে ছররা গুলি। তাহলে এই গুলি কোত্থেকে আসলো? এটা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এটা বলে, স্বরাষ্ট্র যে উপদেষ্টা, কথিত স্বরাষ্ট্র উপদেষ্টা, তার কিন্তু চাকুরিচ্যুত হয়ে সে অন্য ডিপার্টমেন্টে তাকে দিয়ে দেওয়া হয়েছে। ফলে এখনো পর্যন্ত এই পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া হয়েছে। এবং আপনি শুনলে অবাক হবেন যে কিছুদিন আগে শুভ আফ্রিদি নামে এক জঙ্গি, সে পরিষ্কার করে বলেছে যে সে কিভাবে AK-47 দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে। অর্থাৎ এই পুরো জঙ্গি হামলা হয়েছে জামাত শিবির, হিজবুত তাহরির, এদের ছত্রছায়াতে। এরা পাকিস্তানের ISI থেকে অস্ত্র নিয়ে এই ছাত্রদেরকে মেরে এটার নাম দিয়েছে প্রধানমন্ত্রী। বৈষম্য বিরোধী আন্দোলন পুরোটাই মানে জঙ্গি আন্দোলন, মানে আপনি বলছেন চক্রান্ত, ইচ্ছাকৃত হাসিনাকে তাড়িয়ে দেওয়ার জন্য আন্দোলন, এবং বাংলাদেশকে একেবারে সেই পাকিস্তান, সেই 1947 সালের আগের পরিবেশ, রাজাকারের পরিবেশ পুরোটা ফিরে এলো। তার বাংলাদেশে মানে ফিরে এসছে নাকি আসছে? কেন কেন এই চক্রান্ত কেন করা হলো? এই মুহূর্তে বাংলাদেশ আর বাংলাদেশ নেই। কাগজে কলমে দেশটির নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, কিন্তু এটি কার্যত পাকিস্তানের একটি অঙ্গরাজ্যে কিংবা পাকিস্তানের একটি পকেট রাষ্ট্রে, অথবা 71-এর আগে যে পূর্ব পাকিস্তানকে আমরা চিনতাম সেই পাকিস্তানে ফেরত গেছে কার্যত। পাকিস্তানের জাহাজ বাংলাদেশ এলে আগে এগুলোকে চেক করা হতো। শুধু পাকিস্তান কেন, ব্রাজিল থেকে এলে, নিউজিল্যান্ড থেকে এলে, ভারত থেকে এলে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এলে এটা চেক করা হতো। পাকিস্তানের ব্যাপারে NBR অর্থাৎ আমাদের যে কর শুল্কের প্রতিষ্ঠান, তারা পরিষ্কারভাবে 24শে সেপ্টেম্বর আলাদা প্রজ্ঞাপন জারি করে বলেছে, শুধুমাত্র পাকিস্তানের কোনো পণ্য পাকিস্তান থেকে এলে সেটির কোনো চেকিংই হবে না। একটা নির্দিষ্ট অংশের মানুষ এবং হিন্দুদের উপর যে অত্যাচার নিয়ে বারবার বলা হচ্ছে, মিডিয়াতে ফেক নিউজ দেওয়া হচ্ছে। এটা কি সত্যি? সত্যি কি হিন্দুরা অত্যাচারিত হচ্ছেন না? মানে একের পর এক মানুষ মারা যাচ্ছেন না, বাড়িঘর ভাঙচুর হচ্ছে না, মন্দির মসজিদ নানান সেন্সিটিভ ইস্যু শোনা যাচ্ছে না? বাংলাদেশের হিন্দুদেরকে আপনি গণহত্যা বলতে, গণহত্যার যে সংজ্ঞাটা আছে, গণহত্যার ক্লাসিক সংজ্ঞা আপনি বাংলাদেশের হিন্দুদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। শুধুমাত্র একজন মানুষ, তার ধর্ম ইসলাম নয়, তিনি হিন্দু, শুধু সেই কারণে তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, ধর্ষণ করা হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমি এমনও জানি, এমন ইসকন সদস্যের কথাও জানি যারা মাছি মশা পর্যন্ত মারে না। এর কারণ হচ্ছে তাদের যে প্রেমের যে কথা তারা বলে, যে ধর্মের বা মানুষ মনামতের কথা বলে, এরকম একটা প্রতিষ্ঠানকে জঙ্গি তকমা দিয়ে তাদের নিজেদের লেভেলে, অর্থাৎ জামাত শিবির, হিজবুত তাহরির লেভেলে নিয়ে এসে তাদেরকে হত্যা করা হচ্ছে এবং মিডিয়াকে কমপ্লিটলি ব্ল্যাক আউটে করে নেওয়া। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, মোহাম্মদ ইউনুস, নাহিদ রয়েছেন, আসিফ রয়েছেন, নানান তত্ত্বাবধায়ক সরকারের নানান মাথারা রয়েছেন। সব মিলিয়ে তাহলে কি তারা একেবারে ব্যর্থ? যে দেশগুলির কথা আপনি বলছেন সেই সময় দেশের অঙ্গুলি হেলনে আজকে কি বাংলাদেশের অশান্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে, তাদের কতটা দায়ী বলে মনে করছেন আপনি? এই যে শিশু উপদেষ্টা বলে যারা আছে অবৈধ দখলদার সরকারের, নাহিদ এবং আপনার আসিফ, এই দুটোর ব্যাকগ্রাউন্ড খুব পরিষ্কার। এদের একটা বিখ্যাত মাদ্রাসা থেকে পাশ করেছে, কুখ্যাত এখান থেকে জামাত শিবিরের প্রোডাক্ট বের হওয়ার জন্য। এই দুটোই জামাত শিবির, এবং হাসনা সার্জিস এর হচ্ছে হিজবুত তাহরির নামে একটি জঙ্গি সদস্য আছে, সেটা সদস্য। কি বলছেন? মারাত্মক অভিযোগ। এবং এই দুজন হচ্ছে হিজবুত তাহরির সক্রিয় সদস্য। অসংখ্য ছবি আছে, আপনি চাইলে সে ছবি আমিও আপনাকে দিতে পারি এবং আপনি অনলাইনে পাবেন। এরা দুজন হিজবুত তাহরির সদস্য। এর আগে অনেকে তারা বলছে তারা ছাত্রলীগে ছিল, এই না সেই না, সার্জিস এবং হাসনাত, এবং এই যে মাহফুজ আলম, সে হচ্ছে হিজবুত তাহরির, সে একবার গ্রেফতারও হয়েছিল। এটা কি তত্ত্বাবধায়ক সরকারের কেউ? এর তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা এই মাহফুজ আলম, সে গ্রেফতারও হয়েছিল বলে এমন খবর অলরেডি প্রকাশিত হয়েছে। বাংলা ট্রিবিউনে দেখবেন এই হিজবুত তাহরির একজন জঙ্গি। এই সার্জিস এবং হাসনাত
তাদের পাশে হিজবুত তাহরীর লোকজনদেরকে নিয়ে মিটিং করার শত শত ছবি আছে, লুটপাটের ছবি আছে। মানে উপদেষ্টা যারা রয়েছেন তারা জঙ্গি বলছেন। এটা কমপ্লিটলি হিজবুত তাহরীর একটা প্যানেল। বাংলাদেশের সেনা প্রধানও আপনার এই যে হিজবুত তাহরীর সাথে সংশ্লিষ্ট ছিল, এখন সব বের হয়ে আসছে। এই দুজন হচ্ছে হিজবুত তাহরীর সদস্য এবং মাহফুজ আলম তাদের প্রধান ব্যক্তিত্ব এই হিজবুত তাহরীর। এবং এই যে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে আমরা জানি, সে এবং তার বাবাও, তার অভিযোগ আছে তার বাবা একজন রাজাকার ছিলেন, শান্তি কমিটির শান্তি বাহিনীর ছিলেন। এবং এই ওয়াকারুজ্জামানের সংশ্লিষ্টতা রয়েছে হিজবুত তাহরীরের সাথে, এই জঙ্গি সংগঠনের সাথে, যারা এতদিন বাংলাদেশে নিষিদ্ধ ছিল। ভারতের সেনাবাহিনী গিয়েছিল, একটা বিরাট ইতিহাস রয়েছে রাজাকার তাড়িয়ে দেওয়া থেকে। ভারতের সঙ্গে বাংলাদেশের একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ইতিহাস রয়েছে, সেই সম্পর্ক তলানিতে চলে গিয়েছে। কলকাতা তো এমনিও ভালোবাসা শহর। এখানে যে আমি এসে আজান শুনবো, আমি কখনো কল্পনাও করিনি। কলকাতার মতো শহরে 5 বেলা আমি আজান শুনছি, অথচ বাংলাদেশ থেকে ছড়ানো হয় এখানে নাকি মুসলমানদের উপর অত্যাচার হয়। পুরো ভারতবর্ষে যেভাবে আমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্টদের অবস্থান দেখেছি, এটা অসাধারণ। আপনি যেটা বলছেন যে দেখেন, একটা দীর্ঘ সময় ধরে ভারত বিদ্বেষ বাংলাদেশে ছড়ানো হয়েছে। কারা ছড়িয়েছে? যারা পাকিস্তানপন্থী, তারা বলছে যে 2 পাকিস্তানের বিচ্ছেদ ঘটিয়েছে ভারত, অথচ তারা ভুলে যায় এই পাকিস্তান বাংলাদেশের 30 লক্ষ কিংবা তারও অধিক মানুষকে খুন করেছে, 2 লক্ষ কিংবা তারও অধিক নারী শিশুকে নির্যাতন করেছে, নারীদেরকে ধর্ষণ করেছে। 1 কোটির বেশি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল। এত অবদানের পরে যারা বলে ভারত আমার বন্ধু রাষ্ট্র না, ভারত আমার 2 ভাইকে আলাদা করার জন্য করেছে, এমন একটা নিমুখারাম অংশ, বাংলাদেশের সবাই না কিন্তু একটা নিমুখারাম অংশ দীর্ঘ সময় বাংলাদেশে বেড়ে উঠেছে, ফুলে ফেপে উঠেছে। আমি আমার ব্যর্থতা স্বীকার করি, এদেরকে লোকেট করতে পারিনি, এদের বিরুদ্ধে গত 53 বছর আমরা ব্যবস্থা নিতে পারিনি। নেকড়ে ভেড়ার চামড়া পরে সে ভেড়া সাজে, এই ভেড়া সেজেছিল মাননীয় প্রধানমন্ত্রী বা প্রশাসন, তারা বিশ্বাস করেছিল, অথচ তারা ভেতরে ভেতরে শান দিয়েছে। হ্যাঁ, আমি বলবো যে আরো সতর্ক থাকা উচিত ছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক বলা হয় নানানভাবে। এখন এই মুহূর্তে হাসিনার অবস্থান কি? আমলিগ কি সত্যি ফিরছে? নির্বাচনে আমলিগ কি ঘুরে দাঁড়াচ্ছে কিনা? আমলিগের এই মুহূর্তে অবস্থান, বিভিন্ন কর্মীরা ঘর ছাড়া রয়েছে বলে অভিযোগ উঠছে, সব মিলিয়ে এটা। এবং হাসিনা ঠিক কেমন আছেন এবং তিনি কি, শেষ কথা আপনার সাথে কি হলো? খুব ভালো আছেন, তিনি সুস্থ আছেন, তিনি নিরাপদ স্থানে আছেন। এবং আমরা জানি যে বাংলাদেশে মুক্তবুদ্ধির জয় হবে, বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের জয় হবে। এবং যখন আমরা বাংলাদেশকে পুনর্বার স্বাধীন করব, অর্থাৎ বাংলাদেশে যখন আমরা আবার ক্ষমতাতে যাব, যেটা বাংলাদেশের মানুষ এখন বোঝা শুরু করেছে, সেই সময় আমরা কিন্তু প্রতিশোধ নিব না। আমরা কিন্তু সেখানে এমন কিছু করব না যেটা অন্যায়। বাংলাদেশের সত্যিকার অর্থে আমরা চাই প্রত্যেকটা মানুষ শান্তিতে সুখে বাস করুক। কিন্তু যারা এই কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন রকমের মিথ্যা বুঝিয়ে ভুল পথে পরিচালিত করেছে, শেখ হাসিনার সাথে বাংলাদেশের 20 কোটি মানুষের সম্পর্ক রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এমন একজন মানুষ যার সাথে মানুষের অবচেতন মনেও কথা হয়, স্বপ্নেও কথা হয়, সরাসরিও কথা হয়। কারণ মাননীয় প্রধানমন্ত্রী সবার অন্তরে সোনার বাংলাদেশ চান। মাননীয় প্রধানমন্ত্রী এই নৈরাজ্যের অবসান চান এবং তিনি চান বাংলাদেশের প্রত্যেকটা মানুষ 3 বেলা খাবে, সুখে শান্তিতে থাকবে এবং ভালো থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী একজন অসাধারণ মানুষ। তার কথা হচ্ছে যে যারা যেসব ছাত্ররা করেছে, তিনি কিন্তু বারবার তার এর আগেও ভাষণে বলেছে, আমার ব্যক্তিগত কথা আমি এখন বলতে চাই, সেটা হচ্ছে যে এই জেনজিরা বা যারা আন্দোলনে গেল, তাদের প্রতি আমার রাগ ক্ষোভ কিচ্ছু নেই। কারণ তারা তো গেছে এইটা চিন্তা করে যে আমার দেশ মনে হয় শেষ হয়ে গেল, আমাকে মনে হয় মেরে ফেললো। কিন্তু এই যে মিথ্যা বোঝানো হলো বা যে জঙ্গিরা এই মিথ্যা কথা বোঝালো, তাদেরকে প্রপারলি আইন জবাবদিহি করবে, আইনের কাছে তারা বলবে তারা অপরাধ কেন করেছে এবং আইন তাদেরকে শাস্তি দেবে। এইটা আওয়ামী লীগ সরকার নিশ্চিত করবে বলে আমি বিশ্বাস করি এবং আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা হবে। তিনি একটি পোস্ট করলে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ঝড়ের মতো ছড়িয়ে পড়ে সেই পোস্ট। তার কারণ তিনি নাকি বাংলাদেশের বাইরে থেকে আওয়ামী লীগের নেতা হিসেবেই বারবার এত সুদের টাকা লাগায় বিলিয়নে টাকা লাগায় তুইছে, আর কোনো অভাব আছে? টেনশন আছে? টেনশন তো আমগো। আমি জানি একটু সুদের ব্যবসা আছে, টাকা শুনেছি, শুনি মানুষের মুখে মুখে। মানুষ কি বলে আপনাকে?
তার তার এই যে সুদের টাকা পয়সা লাগান না, সুদের ব্যবসা আছে বিশাল। গ্রামীণ ওই তো গ্রামীণ ব্যাংক আর কি, না গ্রামীণ ব্যাংকে তার টাকা নাই, সে লাগাইতেছে না। এটা কি সুদ না? সুদে যদি লাগায় তাহলে সুদ না, খাচ্ছে না, তাহলে তো খাইতে চতুর্দিক দিয়ে লুটপাট করলেও আমরা তো ভালো খাইছি, ভালো চলছি। হ্যাঁ ভালো খাইছি, ভালো চলছি, কই আমরা ভালো চলতেছি না, ভালো খাইতে পারতেছি না। হে থাকাকালীন চাউল কেজি 60 টাকায়, সেই চাউলটাই আমি কিনা গেলাম 65 টাকায়। হে থাকতে যে আলু কেজি 40 টাকায়, সেই আলুটাও 80 টাকা। এই বইছে বইয়া তো আমাকে কোনো সুখ শান্তি কিছুই পাইতেছি না। দিন গেটে ব্যাটারি গাড়ি খালি বাড়তি আছে। কয় কমামু কি কমামু? কোম্পানিতে যদি কোম্পানি কারখানা না বন্ধ হয়, বা রাস্তাতে গাড়ি কি বন্ধ হবো? কারখানাই তো বন্ধ হয় না। ব্যাটারি বন্ধ দেব, কারেন্ট বন্ধ করে দেব, তাহলে ব্যাটারি চার্জ হবো না, আমরা চলতে পারবো। আমরা তো আজকে আমি আজ প্রায় 30 বছর ধরে বাংলা গাড়িতে আছি, পার গাড়িতে চলতেছি। হাসিনার আমলে চাউল কেজি 60 টাকা, অন খাই আমরা 65 টাকা, তাহলে কি উন্নত হইলো? দেশে কোনো উন্নতিই নাই। আছে দেশে উন্নত আছে, ব্রিজ করছে, ব্রিজ আমার কোনো কামে লাগে না, আমার পেট তো আর ভরে না ব্রিজ আমার পেট ভরে, যমুনা সেতু আমার পেট ভরে, এতে আমার পেট ভরে না। পেট ভরে আমরা কিভাবে বাঁচবো? এটা করে দুঃখ করলে কি এটা তো হাসিনার আগেই অর্ডার পাস করা আছে, যে আইব এই করবো। এখন যেটি আছে সেটা তো যে আসবে করবে, পাস করা থাকলে করলে কি যে তোর করে না? পকেটের টাকা দিয়ে করছে, জনগণের টাকা দিয়ে করছে, আমগো টাকা দিয়ে করছে, আমগো টাকা দিয়ে নিয়ে করছে, আমগো পেট কেটে করছে। মোবাইল চালাইলে মোবাইলে এই ব্যাট দেয় 2 টাকা প্রতিদিন, ঠিক আছে? লক্ষ 20 কোটি মানুষ থাকলে 40 কোটি আছে মোবাইল, তাহলে 40 কোটি মোবাইল 1 টাকা করে এলো, 40 কোটি টাকা প্রতিদিন আইতেছে, তাহলে টাকা যায় কই? কোথায় যাচ্ছে সেই টাকা? খাচ্ছে কেটা? আমরা তো খাইতে পারতেছি না, আমরা তো দিন খাই। সারাদিন গেছে টাকা মারছি 250, এখন থেকে দিন গেছে পড়ে বউ বেড়ি থাকবো না খায়া, তাহলে আমরা কি করুম? ব্যাটারি গাড়ি বন্ধ করুন। এতদিন অবস্থায় রইলে যে আন্দোলনের পর থেকে, আন্দোলনের আগে মোটামুটি ভালোই ছিলাম, এই আন্দোলন শুরু হয়েছে পরে আমাদের দেশে অকারণ বেশি করতেছে। সত্যি এত সুদের টাকা লাগায় বিলিয়নে টাকা লাগাই তুইছে, আর কোনো অভাব আছে? টেনশন আছে? টেনশন তো আমগো। আমি জানি একটু সুদের ব্যবসা আছে, টাকা শুনেছি, শুনি মানুষের মুখে মুখে। তার এই যে সুদের টাকা পয়সা লাগান না, সুদের ব্যবসা আছে বিশাল। গ্রামীণ ওই তো গ্রামীণ ব্যাংক আর কি, না গ্রামীণ ব্যাংকে তার টাকা নাই, সে লাগাইতেছে না। এটা কি সুদ না? সুদে যদি লাগায় তাহলে সুদ না, খাচ্ছে না, তাহলে তো খাইতে চতুর্দিক দিয়ে লুটপাট করলেও আমরা তো ভালো খাইছি, ভালো চলছি। হ্যাঁ ভালো খাইছি, ভালো চলছি, কই আমরা ভালো চলতেছি না, ভালো খাইতে পারতেছি না। সে থাকাকালীন তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজ জুড়ে আমার সাথে ছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা কি হচ্ছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন এরই বিষয়ে আমরা আরো কয়েকটি ভিডিও ফুটেজ ধারাবাহিকভাবে সহকারে দেখে আসি। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 4 মাস পূর্তি হয়ে গেছে। খুব স্বাভাবিকভাবেই এখন আমাদের রাজনীতির মাঠে নির্বাচন কবে হবে এই আলাপটা হচ্ছে। এই আলাপ অনেকদিন থেকে ছিল, ইনফ্যাক্ট যত সময় যাবে নির্বাচনের সময়সীমা নিয়ে আলাপ চলবে। মানুষের মধ্যে আলাপ আছেই, রাজনৈতিক দলগুলো এই কথা বলছে, এবং মাঝে মাঝে সরকারের দিক থেকেও এই আলোচনার রসদ এসে পড়ছে। আমরা খেয়াল করেছি নিশ্চয়ই 2 দিন আগেই আমাদের পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ নির্বাচন 2025 সালের মধ্যে হবে এরকম কথা বলেছেন, এবং বলা বাহুল্য তার পরদিনই প্রেস টিমের পক্ষ থেকে জানানো হয়েছে এই তারিখ, একেবারে যে সময়সীমা, তারিখ তো না, যে সময়সীমার কথা বলছেন ডক্টর মাহমুদ, সেটা একান্তই তার ব্যক্তিগত, প্রধান উপদেষ্টাই নির্বাচনের তারিখ জানাবেন। এটা ইনফ্যাক্ট আরো আগেও হয়েছিল। কিন্তু বাংলাদেশের জনগণ আসলে নির্বাচন নিয়ে কি ভাবছে, এটা একটু ভাবা দরকার আছে। কিছুদিন আগে ভয়েস অফ আমেরিকা বাংলা আমাদের এই নির্বাচনকে কবের মধ্যে হওয়া উচিত এই ধরনের একটা সার্ভে করেছে। মানে ভয়েস অফ আমেরিকার অ্যাটিটিউড, তারা কি ধরনের পলিটিক্যাল মানে অ্যালাইনমেন্ট আছে সেটা নিয়ে আলোচনা আছে, সমালোচনা আছে। আমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের প্রধান উপদেষ্টাকে কি টোনে ইন্টারভিউ করেছিলেন ভয়েস অফ আমেরিকার একজন সাংবাদিক। তো সেই সমালোচনা আছে, এমনকি তাদের স্টাডি নিয়েও হয়তো কেউ প্রশ্ন করতে পারেন, যে মেথোডোলজি নিয়ে। কিন্তু স্টিল তাদের এই ফাইন্ডিংটাও আমার মনে হয় একটু বিবেচনায় নেওয়া দরকার, যেখানে খুবই ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে। আমি এখন আমার ওই রিপোর্টটা নিয়ে, জরিপটা নিয়ে একটা ভিডিও করেছিলাম কয়েকদিন আগে, যেটা আসলে আপলোড করা হয়নি কারণ এর মাঝখানে ভারতের সাথে বাংলাদেশের
তীব্র কূটনৈতিক টেনশন শুরু হয়ে গেল, সেটা নিয়ে অনেক কথা বলতে হলো। তো আমি সেই ভিডিওটা ইনফ্যাক্ট জুড়ে দিচ্ছি এবং আমি মনে করি সরকারের উচিত হবে এই ব্যাপারগুলো একটু নিজেরা বোঝার চেষ্টা করা, প্রয়োজনে নিজেরাও গুরুত্বপূর্ণ বা রিলায়েবল কাউকে দিয়ে এই ধরনের জরিপ করে তাদের মতো করে বোঝার চেষ্টা করা এবং সেটা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। আগামী নির্বাচন কবে হওয়া উচিত, এরকম একটা জরিপ, একটা ইন্টারেস্টিং জরিপ আমাদের সামনে এসছে, আমরা অনেকে হয়তো খেয়াল করেছি। সেটা হলো ভয়েস অফ আমেরিকা বাংলা একটা জরিপ করিয়েছে একটা সংস্থাকে দিয়ে, তাতে খুবই ইন্টারেস্টিং কিছু ফাইন্ডিং এসছে। এর মধ্যে একটাকে নিয়ে আমি একটু বিস্তারিতভাবে কথা বলতে চাই, সেটা হচ্ছে নির্বাচন কবে হওয়া উচিত। সেটা আরো অনেকগুলো সংস্কার নিয়ে প্রশ্ন এসছে, কি কি সংস্কার করা উচিত, কত পার্সেন্টের সংস্কার করা উচিত, এবং একটা কথা হচ্ছে সরকার যেসব সংস্কার করতে চায় সব সংস্কারের পরে নির্বাচন করা উচিত, এটা কত পার্সেন্টেজ, এরকম সব সংস্কারের পরে নির্বাচন করা উচিত এই পার্সেন্টেজ 65.9%। কিন্তু যেটা খুবই কৌতূহল উদ্দীপক, আমি খুবই বিস্তারিত একটা রিপোর্ট আমি আপনাদের কাছে, এটার প্রসিডিওর কি হয়েছে, স্যাম্পলিং কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু আছে, আপনারা একটু দেখে নেবেন। একটু বলে রাখা ভালো, এটা এরর মার্জিন হচ্ছে 3.1, তো তাহলে আমরা বলতে পারি যে 1%, সো এটা খুব বেশি এরর মার্জিন না। সো যে ডেটা আছে সেটার সাথে এটাকে যোগ বিয়োগ করে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা কেমন হতে পারে। সো এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নির্বাচন কবে হওয়া উচিত। এই ক্ষেত্রে যে স্টাডি বা যে রেজাল্ট এসছে, 1 বছরের মধ্যে এটা হচ্ছে 61.1%, 2 থেকে 3 বছরের মধ্যে 18.7%, 18 মাসের মধ্যে 8.6%, 4 বছর পর 5.8%, জানি না 4.6%, উত্তর দেননি 1.1%। আমি এটা একটু ডিটেইল একটু বলতে চাই, কারণ হলো এটার একটু বিভিন্ন বয়স এলাকা অনুযায়ীও ডেটা দিয়েছে, which is very interesting. জরিপে অংশ নেওয়া শহরের জনগণের 60.4%, গ্রামে বাস করা 61.4% চান আগামী 1 বছরের মধ্যে পরবর্তী জাতীয় নির্বাচন হোক। তার মানে শহর এবং গ্রামে এই বিভেদটা অলমোস্ট একই। পুরুষদের 57.3%, নারীদের 65% 1 বছরের মধ্যে নির্বাচন চান, নারীরা একটু বেশি চাইছেন। তরুণদের মধ্যে 18 থেকে 34 বছর বয়সী 62.4% 1 বছরের মধ্যে আগামী নির্বাচন চান। 35 বছর বা তার চেয়ে বেশি বয়সের যারা জরিপে অংশ নিয়েছেন তাদের মধ্যে 1 বছরের মধ্যে আগামী নির্বাচন চান 59.8%। এই জায়গাটাকে আমি খুব গুরুত্ব দিতে চাই। মানে আমাদের একটা পারসেপশন ছিল যে তরুণরা খুব দ্রুত নির্বাচন চাইছেন না, তারা তরুণরা চাইছেন নির্বাচন দেরিতে হোক, তারা রাষ্ট্রের সংস্কার চাইছেন, কারণ তরুণরাই খুব বেশি ইনভলভ আর এনগেজড ছিলেন এই গণ অভ্যুত্থানের সাথে। কিন্তু দেখা গেল তরুণদের মধ্যে জেনারেল পার্সেন্টেজ যেটা 61 একটু বেশি, সেই তুলনায় আরো বেশি, বরং 62.4%। তারপর বাকিগুলো তো আছেই। 18 মাসের মধ্যে শহর গ্রামের হিসাব আছে 9 ইত্যাদি ইত্যাদি, 4 বা তার চেয়ে বেশি সময়, এগুলো সব ভাগ আছে, আপনারা একটু দেখে নেবেন প্লিজ। এখন খুবই ইন্টারেস্টিং এই ডেটাটা, কারণ হলো আমাদের এই মুহূর্তে খুবই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে নির্বাচনটা কবে হবে। নানা রকম কথাবার্তা নানা দিক থেকে শোনা যাচ্ছে। আমি একটু যদি টাইমলাইনগুলো বলি, আমাদের সেনাপ্রধান বলেছিলেন 18 মাস, একজন উপদেষ্টা জনাব আসিফ নজরুল বলেছিলেন, উনি খুবই নিশ্চিতভাবে বলেননি, নানান কনফিউশন দিয়ে, যে 2025-এর মধ্যে নির্বাচন হতে পারে, সবকিছু করে সেটা সেনাপ্রধানের সাথে ম্যাচ করে। যদিও সেটা ধর্ম উপদেষ্টা বাদ দিয়ে তিনি বলেছিলেন, এটা সরকারের মন্তব্য নয়, এবং তিনি বলেছিলেন যে যেহেতু তারা আওয়ামী লীগ সরকারের হটিয়ে এসছে, সুতরাং আওয়ামী লীগ যে টেনিয়ার তার হিসাব, তাহলে সেই হিসাবটার দ্বারা 4.5 বছর তারা থাকবেন। এর মধ্যে বিভিন্ন দল বিভিন্ন রকম কথা বলছেন, কেউ কেউ বলছেন এই সরকারকে দীর্ঘমেয়াদী হতে হবে, বিশেষ করে সরকারের মধ্যে থাকা কিছু উপদেষ্টা, বিশেষ করে ছাত্র উপদেষ্টারা বলছেন, তাদের কথা স্পেসিফিকলি বলেননি লম্বা সময় চান, তারা বলছেন যে নির্বাচনের জন্য না, অনেক সংস্কার হতে হবে তারপর হবে। আবার একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত সম্প্রতি বিদেশে গিয়ে বলেছেন 26 সালের মাঝামাঝি সময় হবে। নানা রকম কথাবার্তা, এবং ডক্টর ইউনূসের একটা বক্তব্য যেটা ইনি পরে ডিনাই করেছেন, যেটা মিসইন্টারপ্রিটেড হয়েছে, সেটা হলো আল জাজিরার সাথে তার একটা বক্তব্যে মনে হচ্ছিল প্রয়োজন হলে সরকার 4 বছর পর্যন্ত থাকতে পারে, 4 বছরের কম থাকবেন, কিন্তু 4 বছরের আশপাশে, 3 বছরের বেশি, এরকম একটা কিছু, এ ধরনের একটা ইঙ্গিত আসলে এসেছিল। আমরা যখন নিজেরা কথাবার্তা বলি, আমরা আসলে প্রত্যেকে জনগণ বলি। আমি প্রায় এই প্রশ্নটা এখন করছি, জনগণ বলতে আমরা কি বুঝি? জনগণ সংস্কার চায়, জনগণ সংবিধান নতুন করে লেখা চায়, জনগণ সেকেন্ড রিপাবলিক প্রক্লেমেশন চায়, জনগণ এখনই নির্বাচন চায়। প্রত্যেকে তার তার জায়গা থেকে যখন এই কথাগুলো বলি, আমরা জনগণ জিনিসটাকে আসলে আমাদের মতো করে বলি, এবং আমরা সবাইকে যে ব্লেম করবো তা না, আমরা আসলে
অনেক ক্ষেত্রে যেটা হয়, আমরা আমাদের সারাউন্ডিং, আমাদের সোশ্যাল মিডিয়া, মানে আমাদের এখন সারাউন্ডিংও নাই, কারণ আমাদের একসময় যে সোশ্যালাইজেশন ছিল সোশ্যাল মিডিয়া আসার আগে, সেটাও এখন একেবারে শেষের দিকে চলে গেছে। আমরা এখন অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে ইনভলভ, এবং যারা একটু জানেন তারা খুব ভালো মতোই জানেন যে সোশ্যাল মিডিয়া আমার কতগুলো ইকো চেম্বার তৈরি করে, কতগুলো বাবল তৈরি করে। আমি যে মানুষের পোস্ট পড়ি, যে মানুষের পোস্টে রিয়াক্ট করি, যারা আমার পোস্ট পড়েন, রিয়াক্ট করেন, তাদের সামনে আমার পোস্টগুলো যায়, আমরা একই রকমভাবে চিন্তার জিনিসগুলো মেলে, যখন সেগুলো দেখে ফেসবুকে ঢুকলে যে এই মানুষগুলো এভাবে বলছে, আমরা ধরে নেই জনগণ এভাবে বলছে, জনগণ এভাবেই ভাবছে। সো আমরা জনগণ বলতে আসলে যাদেরকে বোঝানো হয় সব মানুষ, বিভিন্ন রকম মানুষ। এই স্যাম্পলিং যখন হয়েছে একটা প্রফেশনাল স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে, একটা জরিপের ক্ষেত্রে যেটা হয়, একটা স্যাম্পলিং হয়, সেই স্যাম্পলিংটার বিভিন্ন রকমভাবে তারা প্রসিডিওর ফলো করেন, সেখানে আমরা একটা জেনুইন পেতে পারি। আমি বলছি না এটাই খুবই নিশ্চিত, কিন্তু আমরা এটুকু বলতে পারি যে এটা ধর্তব্যের মতো নেওয়ার মতো। তার মানে বাংলাদেশের বেশিরভাগ মানুষ জাস্ট 51%ও না, 60%-এর বেশি মানুষ চান 1 বছরের মধ্যে নির্বাচন হোক। এখানে কথাটা একটু জরুরি, সেটা হচ্ছে এটা অক্টোবরের শেষের দিকে স্টাডিটা করা হয়েছে, এখন নভেম্বর বেশ কিছুদিন চলে গেছে। তারাও বলছেন এটা যে এখন করলে এই রেজাল্ট মাইট বি ডিফারেন্ট। এখন সেটা কি পার্সেন্টেজটা আরো বাড়বে না কমবে? আমার ইনটিউশন বলে আই এম নট শিওর যে এই পার্সেন্টেজ আরো বেড়েছে, এবং সময়ের সাথে এই পার্সেন্টেজ আরো বাড়ার সম্ভাবনা আছে। যদিও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে সরকারের পরিচালনা নিয়ে, সরকার কেমন চালাচ্ছে, এগুলো নিয়ে ভালো রিপোর্ট আছে। যেমন আওয়ামী লীগ সরকারের তুলনায় দেশ পরিচালনা অন্তর্বর্তী সরকার কেমন করেছে, মানে খুব ভালোভাবেই ভালো আছে। খারাপ একই রকম, এগুলোকে খুবই সিরিয়াসলি আউটওয়ে করেছে। যারা আগেই ভালো ছিলাম ধরনের কথাবার্তা বলছে, সেটা থেকে অনেক দূরে। 61% বলছে ভালো, খারাপ বলছে 17%, 17.5, একই রকম বলছে 19.2। এগুলো ধর্তব্যে নিতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, আমরা প্রায় জানি এই সমস্যাটা বা সমালোচনাটা শুনতে চাই, কিন্তু এখানে খুবই ইন্টারেস্টিংলি ভালো বলছে 64.6, মানে গ্রামে 62, এগুলো একটু কাছাকাছি একই হবে। খারাপ বলছে 19 আর 21, তার মানে ভালো আইন শৃঙ্খলা রক্ষার অবস্থা অনেক বেশি বলছেন। কেমন নিরাপদ বোধ করতেন আওয়ামী লীগ আমলের সময় নাকি এখন, মানে সব মিলে প্রায় 50% মানুষ মনে করছেন এখন বেশি নিরাপদ, আগে বেশি নিরাপদ ছিল, একই রকম। সো আমরা খেয়াল করছি সব দিক থেকেই সরকার তুলনামূলকভাবে ভালো করেছেন। এই জরিপটা এরকম ইন্ডিকেশন দেয়। কিছু সমালোচনা যে আমাদের আছে সেগুলো যে খুব বেশি জাস্টিফাইড না, সেটাও আমরা বুঝতে পারি। সুতরাং এই আবার বলছি, জরিপটা একটা সাইন, এরকম আরো জরিপ হোক, আরো প্রফেশনালি আরো ভালো কিছু জরিপ হোক, তাহলে আমার মনে হয় এটা সরকারের জন্য ভালো হবে। সরকার একটু ইন্ডিকেশন পাবে তাদের কি করা উচিত। আমরা প্রায় বলছি যে আমরা শুনছি জনগণ, মানে যে কোনোভাবেই এই তথ্য এভাবে পৌঁছানো হয়, এটা চায় ওটা চায়। জনগণ আসলে কি চায়? সরকারের নিজের দিক থেকে উচিত হবে গ্রাসরুট থেকে শুরু করে বিভিন্ন জায়গার মানুষের কাছ থেকে তথ্য নিয়ে আসা, তথ্য বের করা, তাতে তাদের পলিসি ঠিক করা সহজ হবে। আমি বলছি না এই সরকার 1 বছরের মধ্যেই নির্বাচন দিতে হবে, আমি বলছি না এটা 2 বছরও, কিন্তু মানুষের মতামত যদি তারা ভালোভাবে জানার চেষ্টা করেন সেটা ভালো হবে। একটা কথা মনে রাখা জরুরি, ডক্টর ইউনূসের মতো মানুষ এই দেশে যখন দায়িত্ব নিয়েছেন, উনি কিছু অর্জন করার আসলে নাই। মানুষ ক্ষমতায় আসতে চায়, কেউ টাকা বানাতে চায়, কেউ চায় পাওয়ার পেতে, আর কেউ চায় মানুষের জন্য কাজ করতে, বা কেউ নামের সাথে প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী ইত্যাদি লাগাবেন, এটাও কারো কারো লোভ থাকে। ডক্টর ইউনূস এগুলোর বহু ঊর্ধ্বে উঠে গেছেন। উনি একজন গ্লোবালি অত্যন্ত রেসপেক্টেড একজন মানুষ। সুতরাং তিনি এসছেন এবং একটা খুবই ক্রুশিয়াল টাইমে, আমাদের একটা ক্রান্তি লগ্নে তিনি দেশের হাল ধরেছেন এবং আমাদের বাঁচিয়েছেন। বহুবার বলছি কথাটা, কিন্তু এটা এমন যেন না হয় যে মানুষ কোনো না কোনো কারণে অস্থির হতে শুরু করেন এবং সেটা তার রেপুটেশনের সাথে কনফ্লিক্টিং হয়। সুতরাং সরকারের এই যাবতীয় ব্যাপারগুলো ধর্তব্যে নিয়ে এই সম্ভব হলে যারা জরিপ করেছেন তাদের সাথে কথা বলা, আবার নতুন করে তারা করে এটাকে মিথ্যা বা ভুল প্রমাণ করার দরকার নেই। আমরা আশা করব না এই জরিপ মিথ্যা, বাজে, ভুল, ভুয়া এসব বলবে সরকারের দিক থেকে। তারাও তাদের জায়গা থেকে বোঝার চেষ্টা। রাষ্ট্র উপদেষ্টা ইংল্যান্ডের হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছেন এবং তার ডেকে পাঠানোর মূল যে 2টি কারণ, একটি হচ্ছে যে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কিছু সাংসদ এখানে ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা করেছেন, এবং আরেকটি হচ্ছে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা ওয়াজেদ আগামী 8 ডিসেম্বর ইংল্যান্ডে এখানকার স্থানীয় আওয়ামী লীগ একটি সভার আয়োজন করেছে। সেই সভায় একদিকে যেমন তার এই বক্তব্য দেওয়াটা নিয়ে সমালোচনা শুরু হয়েছে, ঠিক তেমনি এখানকার স্থানীয় একজন আওয়ামী লীগ নেতা তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে সম্বোধন করেছেন, এবং তার এই ধরনের আইডেন্টিফিকেশন দেওয়াটা নিয়েও শুরু হয়েছে ধূম্রজাল। তিনি এই কথা বলতে পারেন কিনা বা তার এই কথা বলার সাংবিধানিক অধিকার আছে কিনা,
এবং ব্রিটিশ পার্লামেন্টে যে সাংসদরা বক্তব্য দিয়েছেন সেটা অবশ্যই একটি গণতান্ত্রিক দেশ, একজন পার্লামেন্ট সদস্য সেখানে প্রশ্ন করতেই পারেন, এবং তাছাড়া সেই পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনার বোন শেখ রেহানা এখানে থাকেন এবং তার মেয়ে এখানকার ব্রিটিশ পার্লামেন্টের এমপি এবং মন্ত্রীরা। কাজেই খুব সঙ্গত কারণে এই ধরনের আলোচনা কোন একটা অর্গানাইজড ওয়েতে কোনো বিশেষ মহল থেকে ইন্ধন দিয়ে করানো হয়েছে কিনা সেটা নিয়ে আমরা একটু দেখবো দর্শক। তবে তার আগে প্রথমে আমরা দেখে নেই যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান আসলে কি বলেছেন ব্রিটিশ হাই কমিশনারকে ডেকে। ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে দেশটির অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ। যদিও পার্লামেন্টে দেওয়া বক্তব্য অনেক অসত্য উপস্থাপন করা হয়েছে বলে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, কারণ তারা এখানে যেটা হয় দর্শক আমি বলি একটু, যে তারা তো বক্তব্যগুলো দেয়, তাদেরকে যে সাপ্লাই দেওয়া হয় বক্তব্য, তারা তো ফিজিক্যালি ওই জায়গায় গিয়ে দেখে না, বা ইন ডিটেলস তারা যে এত কিছু খুঁটিনাটি করে আপনার পত্রিকা পড়ে সংবাদ কালেকশন করে তারা যে বক্তব্য দেয়, আমি সেটা মনে করি না। ব্রিটেনকে নিয়ে অস্বস্তির দ্বিতীয় কারণটা হচ্ছে দেশটিতে অবস্থান করা আওয়ামী লীগের সমর্থকদের তৎপরতা। আমি যেটা বলছিলাম একটু আগে দর্শক, 8 ডিসেম্বরের সেই সভাটা, এবং সেখানে শেখ হাসিনাকে তারা প্রধানমন্ত্রী বলে আখ্যায়িত করেছে। এখানে কূটনৈতিক সূত্রগুলো বলছে ওই সমাবেশে শেখ হাসিনাকে ভার্চুয়ালি যুক্ত করার চেষ্টা করছেন আয়োজকরা, কিন্তু শেষ পর্যন্ত সমাবেশটি হবে কিনা বা তিনি আদৌ বক্তৃতা করবেন কিনা তা নিয়ে এখনো যথেষ্ট সংশয় রয়েছে। ওই আয়োজনের ভেন্যু হিসেবে আপাতত ইস্ট লন্ডনের ইমপ্রেশন হল ঠিক হয়েছে। সেই সমাবেশ থেকে প্রবাসী সরকার গঠনেরও চেষ্টা করা হতে পারে বলে বলছেন অনেক আয়োজক। এই ধরনের ভুয়া কথা আমি জানি না দর্শক, আমি এখন পর্যন্ত শুনি নাই, বাট তারা হয়তো করতে পারেন, একটা খড়কুটা দাঁড় করাতেই পারেন, সেটা তাদের নিজস্ব ব্যাপার, একান্তই তাদের নিজস্ব ব্যাপার। সেগুন বাগিচার দায়িত্বশীল সূত্র বলছে উপরিল্লিখিত বিষয়াদি বিবেচনায় নিয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ খুবকে বুধবার ডেকেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান। সাধারণত যে কোনো বিষয়ে অসন্তোষ জানাতে রাষ্ট্রদূত বা হাই কমিশনারকে অতিরিক্ত সচিব বা মহাপরিচালক পর্যায়ে ডাকা হয়, কিন্তু ব্রিটেন যেহেতু শুরু হয়, ব্রিটেনের নিজেকেই স্পর্শকাতর বিষয়গুলির উপদেষ্টা নিজেকেই রাষ্ট্রদূত থেকে কথা বলেছেন। তাছাড়া ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টিও বিবেচনায় ছিল। ওই দূতকে তলব নয় এবং উপদেষ্টার কথা বলার আগ্রহ ব্যক্ত করেছেন মর্মে আমন্ত্রণ জানানো হয়েছিল। যাই হোক, উপদেষ্টা এই মিটিং এর পর তিনি যেটা ব্রিফ করেছেন, তিনি বলছেন যে ব্রিটিশ হাই কমিশনারকে আমি ডেকেছিলাম দুটো কারণে, ছোট ছোট দুটো ঘটনা। একটা হচ্ছে 2 তারিখে ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন এমপি বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপরে, এবং সেখানে কিছু মিস ইনফরমেশন আছে। এটা আমি হাই কমিশনারকে জানি, যাই আমি আর এটা পড়ছি না। আমি যে কথাটাই বলছিলাম সেটা এখন তাদের যে 8 তারিখে যে সমাবেশটা আছে এবং সেখানে শেখ হাসিনা ওয়াজেদের বক্তৃতা দেওয়ার কথা, এটা এখনো হবে কিনা আমি এখনো নিশ্চিত নই দর্শক। তবে তারা তাদের প্রস্তুতি নিয়ে যাচ্ছেন যে এখানে শেখ হাসিনা বক্তব্য দিবেন। এখন আমাদের যেটা কনসার্ন সেটা হচ্ছে, একটা হচ্ছে মিস ইনফরমেশন আর একটা হচ্ছে ডিসইনফরমেশন। এই যে ডিসইনফরমেশন গুলোর কারণে এই বক্তব্যগুলো আসছে, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত হবে অত্যন্ত অর্গানাইজড ওয়েতে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়, ব্রিটিশ হাই কমিশনারকে অবহিত করা, এবং প্রকৃতপক্ষে গ্রাউন্ড লেভেলে যে কি হচ্ছে, মূলত এখানে কোনো সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণ করা হচ্ছে না, তাদের উপর হামলাও হচ্ছে না। যেটা হচ্ছে, ওই সংখ্যালঘু সম্প্রদায়ের যে সকল ব্যক্তি আওয়ামী লীগের হয়ে দুর্নীতি করেছেন, অপরাধ করেছেন, সন্ত্রাসের সাথে জড়িত আছেন, গুম খুন হত্যা মামলার সাথে জড়িত আছেন, তাদেরকে গ্রেপ্তার করে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচারের আওতায় আনা হচ্ছে। এটাকেই তারা পুঁজি করে, যেহেতু ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে, এখন ইসকনের উপর ভরসা করে, হিন্দু ধর্মের উপর ভরসা করে আওয়ামী লীগই এই কাজগুলো করছে, এটা ব্রিটিশ সরকারকে বোঝাতে হবে। এবং এখানে যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে, সেই আওয়ামী লীগের নেতাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যে তাকে প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন, তিনি তার উত্তরে বলেছেন যে সংবিধানের কথাও তো অন্তর্বর্তী সরকারের কথা লেখা নেই। তাহলে প্রশ্নটা হচ্ছে, তিনি যখন পালিয়ে গেলেন, তিনি কি কাউকে দায়িত্ব দিয়ে গেছেন? সেই পুরনো বিতর্ক আবার। আর তিনি কেনই বা পালিয়ে যাবেন? তিনি যদি মনে করেন যে কোনো অপরাধ করেননি, দেশের সর্বোচ্চ
বা সর্বশেষ ভরসাস্থল মিলিটারি তো বলেনি আপনাকে পালিয়ে যেতে, মিলিটারি তো আপনার নিরাপত্তা তো দিত, আপনি কেন গেলেন? তার মানে আপনি নিজের থেকেই বোধ করেছেন যে আপনি এমন কোন অপরাধ করেছেন, আপনি হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দিয়েছেন, আপনি জন্তু জানোয়ারের মতো 2000 মানুষকে গুলি করেছেন, আপনি বুঝতে পেরেছেন যে আপনি থাকলে আপনাকে আইন আদালতের মুখোমুখি হতে হবে, কাজেই আপনি পালিয়ে গেছেন। এখন আমি বটম লাইন জানবো এই কথা দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অনেক আগেই অত্যন্ত বুদ্ধিমত্তার সহিত বলেছেন যে শেখ হাসিনা যদি ভারতে থাকেন তাহলে তাকে চুপ থাকতে হবে। আর যদি, কারণ শেখ হাসিনা আপনারা জানেন ভারত থেকে ইংল্যান্ডে আসতে চেয়েছিলেন, ইংল্যান্ড গ্রহণ করেনি, এমনকি আমি এখন যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে শেখ হাসিনার আসলে ভারত ছাড়া পৃথিবীর কোন দেশই বোধহয় আর তাকে জায়গা দেবে না। এখন তিনি যদি ওই জায়গায় থাকেন, যেহেতু তার বিরুদ্ধে এখন মামলা চলমান, তার অপরাধের মামলাগুলা বাংলাদেশের কোর্টে এখন চলছে, শেখ হাসিনার এখন নীরব থাকতে হবে। তাছাড়া তিনি কিভাবে ভারত থেকে আমেরিকায় বক্তব্য দিলেন, আমি মনে করি হয়তো বা পররাষ্ট্র উপদেষ্টা ভারত মার্কিন হাইকমিশনকেও সেটা অবহিত করবেন। তবে এখানে তারা যে মিটিং করছেন এখানকার ল অনুযায়ী সেটা হচ্ছে দর্শক, এটা কোনো ওপেন স্পেসে নয়, সেটা হচ্ছে ইনডোরে বড় হলের মধ্যে মিটিং করতে হলে আসলে সরকারের বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো পারমিশন প্রয়োজন পড়ে না। যদি আপনি 10 ডাইনিং স্ট্রিটের সামনে গিয়ে কোনো ধরনের বিক্ষোভ দেখান বা সমাবেশ করেন, সেই ক্ষেত্রে পুলিশ এবং তাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে পারমিশন নিতে হয়। কাজে যেহেতু ইনডোর মিটিং, সেখানে তিনি হয়তো অডিও কল, তবে আমরা শুনতে পাচ্ছি তিনি নাকি এইবার ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হবেন। তবে তিনি যেটাই করেন না কেন, তার এই বক্তব্যগুলো ইতিমধ্যে বাংলাদেশে যে আর প্রচার হতে পারবে না সে ব্যাপারে বাংলাদেশের আদালত রায় দিয়েছে এবং আমি মনে করি তাকে তার মুখ বন্ধ রাখার জন্য অন্ততপক্ষে তার এই হেট স্পিচগুলা দেশের যেহেতু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে, দেশের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন বিনষ্ট করছে, কাজেই তার এই হেট স্পিচগুলা দেওয়ার থেকে তাকে বন্ধ রাখার জন্য বাংলাদেশ সরকারের উচিত হবে যথাযথ পদক্ষেপ নেওয়া। প্রয়োজনে ইউনাইটেড নেশনস, ইউনাইটেড স্টেটস, ইউকে, ইন্ডিয়া সহ সকল দেশকেই অবহিত করতে হবে তিনি যেন এ ধরনের কোনো স্পিচ ডেলিভার না করেন, যাতে করে বাংলাদেশের সম্প্রীতি। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজ জুড়ে মনোযোগ সহকারে আমার সাথে ছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা ঘটেছে আমাদের কি হচ্ছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।